বার্নি ম্যাডফ নামটা শুনলেই কেমন যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, তাই না? এটা শুধু একটা নাম নয়, এটা ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি, মানে ফিন্যান্সিয়াল ফ্রডের একটা প্রতিশব্দ হয়ে গেছে। আজ আমরা এই অবিশ্বাস্য প্রতারণার গল্পটা একদম ভেতর থেকে জানার চেষ্টা করব। $65 বিলিয়ন, অঙ্কটা একবার ভাবুন তো। ঠিকই শুনছেন, এই বিশাল পরিমাণ অর্থই ছিল বার্নি ম্যাডফের প্রতারণার আসল হজম। শুধুমাত্র এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় যে কেলেঙ্কারিটা ঠিক কতটা গভীর ছিল। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এত বড় একটা জালিয়াতির পেছনে ছিল মাত্র একজন মানুষ। কোনো বড় টিম বা প্রতিষ্ঠান নয়, একাই বার্নি ম্যাডফ এই বিশাল প্রতারণার জাল বুনেছিলেন। প্রশ্নটা তো এখানেই যে এটা কিভাবে সম্ভব হলো, কিভাবে একজন লোক বছরের পর বছর ধরে বিশ্বের সব বড় বড় ইনভেস্টার্স, রেগুলেটরি বডি, এমনকি বিশেষজ্ঞদের চোখে ধুলো দিয়ে গেলেন। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। আচ্ছা, প্রথমে বুঝতে হবে যে ম্যাডফের এই বিশাল প্রতারণার পেছনে ছিল একটা দারুণভাবে তৈরি করা মায়া জাল। তিনি নিজেকে এমন একজন ফিন্যান্সিয়াল জিনিয়াস হিসেবে তুলে ধরেছিলেন যার কৌশল কেউ বুঝতেই পারত না। আর এই মায়ার প্রথম ধাপই ছিল তার নিজের ইমেজ। দেখুন, ম্যাডফের পাবলিক ইমেজটা ছিল একদম নিখুঁত। তিনি শুধু ওয়াল স্ট্রিটের একজন লেজেন্ড ছিলেন না, তিনি ন্যাসড্যাক স্টক মার্কেটের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, একজন বড় সমাজসেবী হিসেবেও পরিচিত ছিলেন। এই পরিচয়ের বর্মটা তাকে এতটাই বিশ্বাসযোগ্য করে তুলেছিল যে কেউ ভাবতেই পারেনি যে এমন একজন সম্মানিত ব্যক্তি এত বড় একটা প্রতারণা করতে পারেন। ম্যাডফ সবাইকে বলতেন যে তিনি নাকি স্প্লিট স্ট্রাইক কনভার্সন নামে খুব জটিল একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করেন। ক্লিংড কমপ্লিকেটেড, তাই না? কিন্তু আসল সত্যিটা ছিল অনেক সহজ আর ভয়ঙ্কর। বাস্তবে তিনি একটা সাধারণ পঞ্জি স্কিম চালাচ্ছিলেন, মানে নতুন ইনভেস্টরদের টাকা দিয়েই পুরনো ইনভেস্টরদের লাভের টাকা দেয়া হতো। বছরের পর বছর তার ফান্ডে কোনো সত্যিকারের ট্রেডিংই হয়নি। তো এই পঞ্জি স্কিম জিনিসটা আসলে কি? এটা হলো এমন একটা প্রতারণার মডেল যেখানে কোনো সত্যিকারের লাভ হয় না। নতুন বিনিয়োগের টাকাই লাভের উৎস হিসেবে দেখানো হতে থাকে, আর যখনই নতুন টাকা আসা বন্ধ হয়ে যায় ঠিক তখনই পুরো সিস্টেমটা তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে। অবাক করার মতো ব্যাপার হলো, ম্যাডফের এই জালিয়াতির পেছনে কিন্তু অনেক বিপদের সংকেত বা রেড ফ্ল্যাগ ছিল, কিন্তু বছরের পর বছর ধরে সেগুলো হয় কেউ দেখেনি অথবা দেখেও না দেখার ভান করেছে। প্রথম আর সবচেয়ে বড় রেড ফ্ল্যাগটা ছিল তার অবিশ্বাস্য রকমের স্টেবল রিটার্ন। ম্যাডফের ফান্ড সবসময় লাভ দেখাত। মার্কেট যতই খারাপ হোক তার কোনো লোকসান হতো না। ভাবা যায় প্রায় 14 বছরে মাত্র 7 মাস তার লোকসান হয়েছিল। স্ট্যাটিস্টিক্যালি এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার, কিন্তু সবাই এটাকে তার অসাধারণ প্রতিভা ভেবে ভুল করেছিল। দ্বিতীয়ত, তার কাজের ধরনে ছিল চরম গোপনীয়তা। ম্যাডফ তার ক্লায়েন্টদের বিনিয়োগ নিয়ে বাইরে কথা বলতে একদম নিষেধ করে দিয়েছিলেন। তিনি বলতেন, যদি বাইরে কাউকে বলো যে আমার কাছে ইনভেস্ট করেছ, তাহলে তোমাকে বের করে দেওয়া হবে। আর হ্যাঁ, তিনি কখনোই কোনো ইন্ডিপেন্ডেন্ট অডিটের অনুমতি দেননি। আর সবচেয়ে মজার হাস্যকর ব্যাপারটা ছিল তার অডিটর। বিলিয়ন বিলিয়ন ডলারের একটা ফান্ড অডিট করত মাত্র 3 জনের একটা ছোট্ট ফার্ম, যেখানে অ্যাক্টিভ সিপিএ ছিলেন মাত্র একজন। এই বিষয়টা যে কোনো মানুষের মনে সন্দেহ জাগানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু কেউ এটা নিয়ে মাথা ঘামায়নি। এখানে একটা বিশাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। ম্যাডফ একাই 3টে গুরুত্বপূর্ণ রোল প্লে করতেন। তিনি ছিলেন ব্রোকার, তিনি ফান্ড ম্যানেজার, আবার তিনি কাস্টোডিয়ান, মানে টাকা নেওয়া, ইনভেস্ট করা আর সেই সম্পদ সুরক্ষিত রাখা সবই ছিল তার নিজের হাতে। বাইরে থেকে কোনো কিছু ভেরিফাই করার কোনো উপায় ছিল না। এতগুলো রেড ফ্ল্যাগ থাকা সত্ত্বেও রেগুলেটরি বডি, বিশেষ করে আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা SEC, কেন কিছু করতে পারল না? চলুন সেই ব্যর্থতার দিকটা একটু দেখা যাক। হ্যারি মার্কোপোলোস, এই নামটা মনে রাখা দরকার। এই মানুষটাই প্রথম ম্যাডফের জালিয়াতির বিষয়ে জোর গলায় সতর্ক করেছিলেন। 2005 সালে তিনি SECকে একটা ডিটেইলড রিপোর্ট জমা দেন, যার টাইটেল ছিল বিশ্বের বৃহত্তম হেজ ফান্ডটি একটি জালিয়াতি। এর চেয়ে স্পষ্ট করে আর কিভাবে বলা সম্ভব? মার্কোপোলোস কিন্তু একবার নয়, বারবার সতর্ক করেছিলেন। তার এই চেষ্টাটা শুরু হয়েছিল 1999 সাল থেকে। 2001 সালে বিখ্যাত ব্যারেন্স ম্যাগাজিনও প্রশ্ন তোলে, কিন্তু কোনো লাভ হয়নি। বছরের পর বছর ধরে এই সতর্কবার্তাগুলোকে পাত্তা দেয়া হয়নি, যতক্ষণ না 2008 সালের অর্থনৈতিক সংকটে এই স্কিমটা নিজে থেকেই ভেঙে পড়ে। SECর নিজস্ব ইনভেস্টিগেশন রিপোর্টেই তাদের ব্যর্থতার কারণগুলো উঠে এসেছে। তদন্তকারীদের ট্রেনিংয়ের অভাব ছিল, তারা প্রায়ই ম্যাডফের মতো ব্যক্তিত্বের সামনে ভয় পেয়ে যেতেন। এমনকি যোগাযোগের অভাবে তাদের এক অফিস জানতও না যে অন্য অফিসও একই বিষয় তদন্ত করছে। এটা ছিল একটা সিস্টেম্যাটিক ফেলিউরের পারফেক্ট এক্সাম্পল। এই কথাটা ম্যাডফ নিজেই বলেছিলেন।
2006 সালে SEC তাকে লম্বা সময় ধরে জেরা করেছিল। জেরার পর তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে ভেবেছিলেন তার খেলা শেষ, কিন্তু SEC কিছুই খুঁজে পেল না। যদি সেদিন তারা সফল হতো তাহলে ইনভেস্টরদের প্রায় $20 বিলিয়ন বেঁচে যেত। ভাবা যায়? আচ্ছা, একজন মানুষ কিভাবে এত বড় একটা প্রতারণা করতে পারে? এর পেছনের সাইকোলজিটা কি? চলুন একটু বোঝার চেষ্টা করি। ক্রিমিনোলজিস্টরা প্রায় ফ্রড ট্রায়াঙ্গল বা প্রতারণার ত্রিভুজ নামে একটা থিওরি ব্যবহার করেন। এর তিনটা দিক হল প্রেশার, অপরচুনিটি আর র্যাশনালাইজেশন। ম্যাডফের ওপর সবসময় ভালো রিটার্ন দেওয়ার প্রচণ্ড চাপ ছিল। তার সম্মান আর নিয়ন্ত্রণের কারণে তার কাছে বিশাল সুযোগ ছিল, আর তিনি হয়তো নিজেকে বুঝিয়েছিলেন যে আরে এটা তো ছোট একটা ভুল, পরে সব ঠিক করে নেব। ম্যাডফেরের এই কেলেঙ্কারির পর কি হল? এর পরিণতি থেকে আমরা কি আদৌ কোনো শিক্ষা নিতে পেরেছি? এর পরিণতি ছিল ভয়াবহ। হাজার হাজার মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় হারিয়েছে। অনেক চ্যারিটি যারা তাদের অর্থ ম্যাডফের কাছে রেখেছিল তারা দেউলিয়া হয়ে যায়। এই প্রতারণা শুধু আর্থিক ক্ষতিই করেনি, মানুষের বিশ্বাসকেও একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। শেষ প্রশ্নটা হল, ম্যাডফের কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে আমাদের ফিনান্সিয়াল সিস্টেম কি এখন আগের থেকে বেশি সুরক্ষিত, নাকি ইতিহাসের সবচেয়ে বড় এই আর্থিক জালিয়াতির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা এখনও রয়ে গেছে? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।